নূর সাথে সাথে সাদাবকে জড়িয়ে ধরতে সাদাব কাঁপা কাঁপা হাতে নূরের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে পাগলি, এমন করছিস কেন? ঠিক আছি আমি। নূর নিজের চোখে পানি মুছে বলল, আপনার কি হয়েছে সাদাব ভাইয়া? ভাইয়া এখানে কেন? কয়দিন ধরে হসপিটালে, আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন? সাদাব নূরের চোখের পানি মুছে বলল, একসাথে এতগুলো প্রশ্ন করলে কয়টার উত্তর দিব? আর আমি এখানে কেন? ওই যে তোর বাপ চাচাকে জিজ্ঞেস কর। সাথে সাথে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান একজন আরেকজনের দিকে তাকালো। ফজলুর রহমান বলে উঠল, কি বলে ছেলেটা? নূরের বাপ চাচা মানে? তাহলে ওর কি হই আমরা? তাহলেই নাকি? হুমায়ুন রহমান বলল, আস্তে কথা বল, ও কখন কি বলবে তার ঠিক নেই, এখন ওর মাথা খারাপ আছে। সাথে সাথে রুমে প্রবেশ করলো নরিন আফরোজ। সাইমন ও রিমা ঢুকে দেখলো সাদাবকে জড়িয়ে ধরে আছে নূর। সাইমন শত হলেও ছোট বোন, আর যেহেতু অনেক কিছুই জানে তাই একটু গলা কাশি দিল, কিন্তু নূরের এসব কিছুই বোঝা এই মুহূর্তে অবস্থা নেই। নরিন আফরোজ এসে বলল, নূর ওর মামার বাসায় থাকতে চাচ্ছিল না, তাই ওর মামা গাড়ি করে পাঠিয়ে দিয়েছে। আর আমার আর বলা হয়ে ওঠেনি, খাবার রান্না করছিলাম তাই ওকে সাথে করে নিয়ে আসলাম, একা তো আর রেখে আসা যাবে না। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান দুজনেই জানে এটা শুধু একটা বাহানা, নূরকে এখানে কোনো না কোনো ভাবে আনবে, তাই বাহানা করে মিথ্যে অজুহাত দেখালো নরিন আফরোজ। নূর সাদাবকে ছেড়ে হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, বাবা সাদাব ভাইয়ের কি হয়েছে? হুমায়ুন রহমান বলল, এমনি ব্যথা, হাতে ব্যথা পেয়েছিল তাই প্রচন্ড জ্বর, তুমি তোমার মামার বাড়িতে ছিলে তাই জানানো হয়নি। নূর চোখের পানি মুছে শান্ত হয়ে বিছানায় বসে রইল, তাকিয়ে আছে নূরে সাদাফের দিকে। এখন যে সাদাফের মনটা কতটুকু শান্ত ঠান্ডা লাগছে কাউকে বলে বুঝাতে পারবে না সাদাফ। তবে রুম ভর্তি লোক না থাকলেও সাদাফ একটু নূরকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকতো, কিন্তু এ বাপ চাচাদের জন্য তাও পারছে না। বিরক্ত হয়ে তাকালো সাদাফ হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান ভালো করেই জানে সাদাব মনে মনে কি চাচ্ছে, কিন্তু এটা এই মুহূর্তে পসিবল না। ফজলুর রহমান জানলে আরো মাথা গরম করবে। সাদাব বাবাকে চোখ ইশারা করলে অপমান হুমায়ুন রহমান যেন বুঝেও কিছু বুঝছে না, চোখের ইশারাও যেন ঠিক মতো বুঝতে পারছে না, এমন একটা ভাব ধরে উঠে বলল, যে খাবার দাবার আয়োজন করেছে তাড়াতাড়ি কর, ক্ষুধা লেগে গেছে অনেক। সাথে সামিহা বেগম উঠে বললেন, আমিও আয়োজন করছি, ভাবি বসেন, আপনি অনেক দূর জার্নি করে এসেছেন, আমি সবাইকে খাবার দিচ্ছি। নরিন আফরোজ সত্যি টাইট হয়ে গেছে, দড়িয়ে দড়িয়ে নূরের পিছনে ছুটেছিল, তাই তাই বিছানা পেতে বসলো সবাই। নূর বসে রইল সাদাফের বেডে। সাদাফ ধীরে ধীরে একটু একটু করে গায়ের চাদরের নিচে দিয়ে নূরের হাতটা ধরলো। নূর যেন হঠাৎ থমকে গেল। কতদিন পর সাদাফ কুলে নূরের হাতটা ধরেছে। নূর চমকে বিছানার চাদরের দিকে তাকালো, দেখলো বিছানার চাদর নিচ দিয়ে হাত ধরেছে সাদাফ। নূর তাকালো সাদাফের চোখের দিকে। সাদাফের চোখের ভাষা যেন নূর এখন একটু একটু করে বুঝতে পারে, যেন একটু একটু করে অনেক ম্যাচিউর হয়ে গেছে নূর। সাদাফ বলতে চায় বা কি বোঝাতে চায় এখন যেন নূর কিছুটা ধরতে পারে। নূর লজ্জা পেল, হাতটা একটু ছাড়ানোর চেষ্টা করলো, তবে বেশি চেষ্টা করতে পারলো না, কারণ সাদাফের হাতে ক্যানুলা করা, সমস্যা হয়ে যাবে, তাই নূর অমনি হাতটা রেখে দিল। ফজলুর রহমান বলল, নূর নিচে আসো, খেতে বসে নিচে বসে খাও, সাদাবকে উপরে খাইয়ে দেওয়া হবে। এদিকে রিমা, সাইমন, নরিন আফরোজ, হুমায়ুন রহমান, ফজলুর রহমান সবাই খেতে বসেছে। সামিয়া বেগম সার্ভ করছিলেন। হঠাৎ করে নূর বলে বসলো, আমি খাইয়ে দিই, আমি বাসায় একটু আগেই খেয়েছি, আমার এখন ক্ষুধা নেই। সাদাফের ঠোঁটে খেলে গেলে একটু মুচকি হাসি ধীরে ধীরে নূরের হাতে ছেড়ে দিল, কারণ কতদিন ধরে নূরের হাতে খায় না, এখন সবার সামনেই নূরের হাতে খাবে, দেখি ওর বাপ চাচারা এখন কি করে, মনে মনে ভাবলো সাদাফ। হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলেকে বোঝানো যে মুশকিল। ফজলুর রহমান চুপচাপ খাওয়ায় মনোযোগ দিলেন। এই মুহূর্তে ক্ষুধা পেয়েছে, সাদাফের সাথে পরে কথা বলবে। নূর যেহেতু ছোট, নূরের সাথে এসব বিষয়ে কথা বলবে না। এদিকে নূর এসে একটি প্লেটে খাবার নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সাদাফের বেটের দিকে। খাবার পর্ব শেষ হতেই সবাই কেবিনে বসে গল্প জুড়ে দিয়েছে, যেন ছোট্ট একটি সংসার। সাদাব চুপচাপ বিছানায় কপালে একটি হাত রেখে শুয়ে আছে। স্যালাইন কিছুক্ষণ আগে খুলেছে।
এমনিও আজ ডিসচার্জ নিয়ে বাসায় চলে যাবে, তাই কেউ আর বাসায় ব্যাক করেনি, সবাই এখানেই বসে আছে। মালি হসপিটালে 12টার মধ্যেই ডিস্টার্ব হয়ে যায়। তবে সাদাফের কিছু টেস্টের কাগজ এবং স্যালাইন চলার কারণে ডাক্তারের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেয় বিকেল বেলার মধ্যে চলে যাবে। যদিও আরেকদিন থাকার নিয়ম, কিন্তু বিল পে করে বিকেলে বের হয়ে যাবে সাদাফ। নূর আর রিমা নিচে বসে কিছু একটা কাজ করছে। সাদাফের তর্স হয়েছে না, বহুদিন ধরে নূরের সাথে একটু কথা বলে না, আজ খুব একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। রুমের ভিতর সবাই। হঠাৎ সাদাফ কপাল থেকে হাত সরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আমার একটু ঘুমানো প্রয়োজন, প্রচন্ড ঘুম পাচ্ছে। তোমরা এক কাজ করো, সবাই বাসায় চলে যাও, শুধু একজন থাকুক যে আমাকে নিয়ে বাসায় যাবে। হুমায়ুন রহমান বলল, আসলে কথা খারাপ না, অসুস্থ রোগীর রুমে আমরা পুরো একটা ফ্যামিলি, সবাই এখানে বসে আছি, এক কাজ করুক, সবাই চলে যাক, আমি থাকি, আমি সাদাফকে নিয়ে যাব। সাদাফ আবার কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে রইল। হঠাৎ হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে নূর বলল, আমিও থেকে যাই, তুমি তো ভাইয়াকে নিবে, ভাইয়ার কিছু জিনিসপত্র আছে, ওগুলো কে নিবে? ওগুলো আমি নিব। ফজলুর রহমান বলল, আমিও থাকছি, কারণ অফিসিয়াল অনেক কাজ আছে, ভাইয়ার কত দৌড়াদৌড়ি করবে, আমি করব ওসব। সাইমন এগুলো বুঝবে না। সাইমন, তুই বাড়তি যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সবগুলো নিয়ে তোর বড় আম্মু আর আম্মুকে নিয়ে চলে যা, সাথে রিমাকেও নিয়ে যা, হসপিটালে আসলে এত লোক থাকার কোনো প্রয়োজন নেই। নূর কিছু বলল না, কারণ জানে বলতে গেলে নূর বায়না ধরবে, বিষয়টা আরো বেশি হবে, তাই চুপচাপ বসে রইল। নরেন আফরোজ উঠে সবকিছু গোছাতে লাগলেন, সাথে তারা দিলেন সামিয়া বেগমকে। সামিয়া বেগম বললেন, দাঁড়াও আপা, বাসনপত্রগুলো সবকিছু একটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, এগুলো হয়ে গেলে বের হচ্ছে। সামিহা বেগম কাপড় চোপড় বাকি সব কিছু গোছগাছ করলেন। রিমা উঠে, রেডি। সাইমন বলল, আমি নিচে গিয়ে গাড়ি রেডি করছি বড় আম্মু, তোমরা তাড়াতাড়ি নিচে নেমে এসো। রিমা নরেন আফরোজের হাত থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে বলল, বড় আম্মু, আমি এগুলো নিয়ে নিচে যাচ্ছি, তুমিও ছোট আম্মু নিচে নেমে এসো। সবাই চলে গেলেন। কেবিনে বসে রইল নূর, হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। সোফায় বসে নূর। এমন সময় একটি নার্স এসে বলল, আপনাদের পেপার রেডি, একটু নিচে বিল পে করে সবকিছু নিয়ে আসতে হবে, ফাইলটা নিয়ে আসুন, ডক্টর প্রেসক্রাইব করে দিবে পরবর্তী মেডিসিনগুলো। হুমায়ুন রহমান উঠবে, এমন সময় ফজলুর রহমান বাধা দিয়ে বললেন, ভাইজান আপনি দাঁড়ান, আমি এগুলো নিয়ে যাচ্ছি। ফজলুর রহমান ফাইল নিয়ে বের হয়ে গেলেন। সাদাব দেখলো ফজলুর রহমান বের হয়ে গেছে, কপাল থেকে হাত ছড়িয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা একটু এদিকে এসো, কথা আছে। হুমায়ুন রহমান ভাবলেন, হয়তো সাদাফের কিছু প্রয়োজন, কিছু চাচ্ছে, বা কিছু একটা হাতে সাদাফের কাছে গেল। নূর সোফায় বসে তাকিয়ে রইল। হুমায়ুন রহমান আসতে সাদাফ ইশারা করে আর একটু কাছে ডাকলেন। হুমায়ুন রহমান মাথাটা ঝুঁকিয়ে সাদাফের মুখের কাছে নিয়ে গেলে সাদাফ বলল, রুম থেকে বাইরে যাও। হুমায়ুন রহমান মনে হয় কানে ভুল শুনলেন, কানে কতক্ষণ হাত বুলিয়ে কান সামনে নিয়ে আবার বললেন, কি বললি? আবার বল, বুঝতে পারিনি। সাদাফ সেইভাবে ধীর স্থিরভাবে বলল, রুম থেকে বাইরে যাও, 5 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকবে। হুমায়ুন রহমান বিরক্ত চোখে সাদাফের কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বললেন, তোর কি মাথা নষ্ট হয়েছে? ফজলুর বাইরে গিয়েছে, এক্ষুনি চলে আসবে, আর আমি বাবা হয়ে কিভাবে মেয়েকে তোর কাছে রেখে 5 মিনিটের জন্য বাইরে যাই? লজ্জা শরম কি নেই তোর? লজ্জা শরম থাকলে তুমি নিজেই একটু বাইরে চলে যেতে, ছেলের প্রাইভেসির কথা চিন্তা করতে, তা না করে তুমি খালি তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ। এখন তুমি রুম থেকে বাইরে যাবে, নাকি আমি নূরকে বলবো আমাকে নিয়ে বাইরে যেতে? বলল সাদাব। হুমায়ুন রহমান গড়ে গেল মুশকিলে। হুমায়ুন রহমান পড়ে গেল মুশকিলে। উনি ছেলেকে ভালো করে চিনেন, জানেন এই মুহূর্তে যদি সত্যি সত্যি বের না হয়, তাহলে সাদাব যা বলেছে তাই করবে। উনি চাচ্ছে না ফজলুর এসে আর কোনো স্ট্রিং ক্রিয়েট হোক, তাই ছেলের কানের কাছে মুখ নিয়ে পিস করে বলল, 5 মিনিট সময় দিলাম, কথা মনে মনে শুধু কথা মনে থাকে জানো। কোন কুক্ষণে যে তোকে জন্ম দিয়েছিলাম তার প্রায়শ্চিত্ত আমি এখন করছি। বসে নূর কিছুক্ষণ তাকিয়ে থাকলেও বাবার ছেলের দিকে ফিসফিস করা কথা কিছুই বুঝতে পারেনি। নূর ওইভাবে চুপচাপ বসে রইল, আর মনে মনে ভাবছে, কি এমন কথা বলছে বাবার সাথে, আমাকে কেন বললো না, শুধু শুধু বড় আব্বুকে কষ্ট দিচ্ছে।
হুমায়ুন রহমান ঘুরে একবার তাকালেন নূরের দিকে। আফসোস হলো মেয়েটার জন্য, তার ছেলের পাল্লাই পড়েছে এটা ভাবতে। আবার ভাবলো তাড়াতাড়ি বের হতে হবে, ফজলুর রহমান চলে আসবে। তাই দ্রুত পা ফেলে কেবিন থেকে বের হয়ে গেল। নূর ভাবলো হয়তো সাদাব কিছু আনতে বলেছে, তাই বড় আব্বু তাড়াতাড়ি বের হয়ে গেল। হুমায়ুন রহমান বের হয়ে যাওয়ার সময় কেবিনের দরজা চাপিয়ে দিলেন। সাদাব নূরের দিকে তাকালো, তাকিয়ে বলল, নূর একটু এদিকে আয়। নূর সরল মনে উঠে সাদাবের বেডের সামনে গিয়ে বলল, কিছু লাগবে? আপনার কি খারাপ লাগছে? বড় আব্বু কি ডাক্তার ডাকতে গিয়েছে? বিরক্ত হয়ে বলল, কথা কম বল, সময় নেই, তাড়াতাড়ি একটু এদিকে আয়, একটু কাছে আয়। নূর আর একটু কাছে আসলো। সাদাব বলল, আর একটু কাছে আয় নূর। নূর একদম সাদাবের কাছাকাছি চলে আসলো, আর যেন কয়েক ইঞ্চি দূরত্ব। নূর কিছু বুঝে ওঠার আগে সাদাব নূরের হাত ধরে টান দিয়ে বিছানায় সাদাবের বুকে ফেলে দিল নূরকে। নূরে মুখ থুবড়ে পড়েছে সাদাবের বুকে। সাদাব এক হাত দিয়ে নূরের চুলের পিছনে থেকে ধরে নূর কিছু বলতে যাবে তার আগে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। হৃদয় নিংড়ানো চুমু খেতে লাগলো সাদাব। নূরের যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। নূর দু হাত দিয়ে সাদাবের শার্টের কলার খামচে ধরল। সাদাব যেন আরেকটু সায় পেল। নূরের কাছ থেকে আরো গভীর ভাবে নূরকে ভালোবাসার পরশ দিতে লাগলো। এদিকে হুমায়ুন রহমান মনে মনে ভাবছে, এই জীবনে উনি হয়তো প্রথম বাবা, যে ছেলে প্রেম করছে কেবিনের ভিতর, আর বাবা হয়ে ছেলের দরজার বাইরে পাহারা দিচ্ছে। কখন ফজলুর রহমান চলে আসবে এই আশঙ্কায় তার যেন হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। হুমায়ুন রহমান বাইরে দাঁড়িয়ে আছে আর ভাবছে, কি ছেলেই বা পয়দা করলো, এই বয়সে নাকি এখন এসব কাজ করতে হচ্ছে, দরজা বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে হচ্ছে। আচ্ছা, এখন যদি ফজলুর এসে পড়ে তাহলে কি হবে, কি বলবে? মনে মনে যেন ভয়ে ঘেমে যাচ্ছে হুমায়ুন রহমান। নিজেকে মনে মনে কত শত গালি দিল। কেন ছেলেকে বলেছিল আমি তোর বন্ধুর মতো, এখন থেকে সব কথা আমার সাথে শেয়ার করবি। ছেলে এখন এমন এমন কথা শেয়ার করে যা মানুষ শুনলে পাগল ছাড়া কিছুই বলবে না। হঠাৎ হুমায়ুন রহমানের মাথায় আসলো, আচ্ছা ছেলেটা যদি রুমের ভিতরে এখন কোনো পাগলামি করে বসে, কি এক দুশ্চিন্তার মধ্যে ফেলে দিল ছেলেটা। হুমায়ুন রহমান চিন্তা করলেন, একবার কি নক করবে দরজায়। এদিকে সাদাব নূরকে বেসামাল ভাবে ভালোবাসার পরশ দিতে লাগলো। নূর যেন কাবু হয়ে গেল পুরোটাই। সাদাবের বুকে নিজের সম্পূর্ণ বাস ছেড়ে দিল। ধীরে ধীরে নূরের ঠোঁট ছেড়ে দিল সাদাব। সাদাব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নূর যেন পুরোই জড়সড় হয়ে শুয়ে আছে সাদাবের বুকে। সাদাব ধীরে ধীরে নূরের চুলগুলো মুখ থেকে সরিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, এটা তো শাস্তি, 2 দিন আমাকে ফোন দিসনি কেন? নূর ধীরে ধীরে একটু স্থির হয়ে আমতা আমতা করে বলল, আমি তো ফোন দিতে চেয়েছিলাম, বিশ্বাস করুন আম্মুর মোবাইল দিয়ে আপনার মোবাইলে ফোন ঢুকছিল না, আর আপনি হয়তো আমাকে ফোন দিচ্ছিলেন না। নূরের কথা শুনে অবাক হয়ে গেল। আম্মুর মোবাইল দিয়ে ফোন আসবে না কেন? লাস্ট আম্মুর সাথে যখন কথা হলো তখন তো ঠিকই ফোন এসেছিল। সাদাব নূরের দিকে তাকিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল, তাহলে শাস্তিটা তো ভুলে দিয়ে ফেললাম, শাস্তিটা ফিরিয়ে নিতে হয় কি বলিস? বোকা নূর প্রশ্ন করলো, কিভাবে? সাদাব একটু মুচকি আসলো, হেসে সাথে সাথে নূরের ঠোঁটে আবারও ছোট্ট করে ভালোবাসার পরশ দিল, দিয়ে বলল, এভাবে নে শাস্তি ফিরিয়ে নিলাম। নূর লজ্জায় সাদাবের বুকে মুখ গুজে দিল। সাদাব নূরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা এবার তাড়াতাড়ি উঠ, বাবা বাইরে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় তোর বাবা চলে আসবে। নূর সাথে সাথে চট করে তাকালো সাদাবের দিকে, তারপর বলল, আপনি বড় বাবাকে বাইরে পাঠিয়েছেন এসবের জন্য? সাদাব মুচকি হাসলো, হেসে বলল, না অন্য কিছুর জন্য। এখন তাড়াতাড়ি উঠে আমার জন্য একটা আপেল রেডি কর। দেখ আমার বাবা, তোর বাবা বাইরে এলো বলে। কি বলবে সাদাব, কে বুঝে উঠতে পারলো না। নূর সাথে সাথে উঠে একটি আপেল নিয়ে নিচে ছুরি দিয়ে কাটতে লাগলো। হঠাৎ দরজায় নক করার শব্দ পেল। সাদাব বলে, ভিতরে এসো। হুমায়ুন রহমান দরজায় একটু ফাঁকা করে দেখলেন নূর নিচে বসে আপেল কাটছে। হুমায়ুন রহমানের কলিজাটা যেন ঠান্ডা হলো, কারণ করিডোরে দেখছে ফজলুর হসপিটালের ফাইল নিয়ে এগিয়ে আসছে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 6টা বেজে গেল।
হুমায়ুন রহমান সাদাফের সমস্ত অফিস ও হসপিটালের ফাইল নিয়ে এগিয়ে এলেন। ফজলুর রহমান ও গেলেন সাথে সাথে। সাদাফ ধীরে ধীরে হাঁটছে। নূর সাদাফের সাথে হেঁটে হেঁটে বাড়ির ভিতরে ঢুকলো। নরিন আফরোজ আগে সাদাফের রুম গুছিয়ে রেখেছে। নিচে সামিয়া বেগম বিকেলের জন্য নাস্তা বানিয়েছিলেন। সাদাফকে দেখে আবার রান্নাঘর থেকে বের হয়ে এলেন। সামিয়া বেগম তাড়াতাড়ি এসে সাদাফের হাত ধরে বলল, তাড়াতাড়ি আগে সোফাতে বস, এখান থেকে একবারে চা নাস্তা খেয়ে উপরে যাবে, সাইমন নিয়ে যাবে। সাদাফ ছোট আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু ব্যথা হাতে আমি পেয়েছি না। আম্মু ব্যথা আমি হাতে পেয়েছি, পায়ে না। সাইমনকে নিয়ে যেতে হবে কেন? চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর গল্পটা ছোট করে দেওয়ার জন্য আমি দুঃখিত। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।